আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিতের শর্ট সাজেশনের আজকে 10ম পর্বে থাকছে আরো 10টি অঙ্ক। আপনারা যদি এই শর্ট সাজেশনের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাইলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। আর আমি এই শর্ট সাজেশনের একটি প্লেলিস্টও তৈরি করেছি, ওইখানে গেলে আপনারা সকল ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের অঙ্কে চলে যাই। আমাদের 91তম অঙ্কটিতে বলা হয়েছে, পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর। পুত্রের বর্তমান বয়স কত? তাইলে এখন আমরা পুত্রের বয়সটিকে যদি x ধরি, তাহলে বলছে যে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, অর্থাৎ পিতার বয়স হয়ে যাবে 4x। বলছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60। তাই আমরা 5 বছর পর যদি হিসাব করি, তাহলে এই পুত্রের বয়সের সাথে 5 যোগ করব, আবার এই সমষ্টিটার সাথে যোগ করব পিতার বয়সের সাথে 5 বছরের যোগফল, অর্থাৎ পুত্রের বর্তমান বয়সের সাথে 5 বছর যোগ করলাম এবং পিতার বর্তমানের সাথে 5 বছর যোগ করলাম এবং তাদের দুইজনের বয়সের যোগফল হবে 60। এখন আমরা বলতে পারি যে x প্লাস 5 প্লাস 4x প্লাস 5 সমান 60। আবার এই x আর 4x যোগ করলে হবে 5x, আর 5 আর 5 যোগ করলে হবে 10 সমান 60, বা 5x সমান 60, আর এই 10টা ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। বা আমরা x সমান লিখতে পারি, এই 60 থেকে 10 গেলে হবে 50, আর এই 5টা ওই পাশে গুণ ছিল, ওই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন আমরা 5 দিয়ে 50কে কাটলে হবে 10, অতএব x সমান 10 বছর। তাহলে আমরা কিন্তু এক্সটা ধরেছিলাম পুত্রের বয়স, অর্থাৎ এই এক্স এর মানটাই হবে পুত্রের বর্তমান বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 10 বছর। আমাদের 92 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? এখন আমরা অনুপাত রাশিগুলোকে কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারি। এই প্রথম সংখ্যাটি হবে উপরে এবং অনুপাতের পরের সংখ্যাটি হবে নিচে। আবার এটা এই 7টা হবে উপরে এবং 2টা হবে নিচে। এখানে ওই 3টা হবে উপরে এবং 6টা হবে নিচে। এখন যেহেতু এর মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য বলছে, তাই আমরা অনুপাত 3টিকে গুণ করে নিব। এখন আমরা এই 3 দিয়ে 18কে কাটলে হবে 6। তাইলে আমাদের উপরে যদি দেখি, তাহলে 5 আর 7 আছে, 5 আর 7 গুণ করলে হবে 35। তাইলে এই নিচে যদি সংখ্যাগুলিকে গুণ করি, 2 6 12, 6 12 72। তাহলে আমরা এই আগের মতনই উপরের অংশটিকে লিখবো প্রথমে এবং নিচের অংশটিকে লিখবো শেষে। তাইলে আমাদের মিশ্র অনুপাতটি হয়ে যাবে 35:72। আমাদের 93 নম্বর প্রশ্নতে বলা হয়েছে অনুপাতের একক কোনটি? এটি কোনো অঙ্ক নয়, কিন্তু অঙ্ক রিলেটেড একটি সাধারণ জ্ঞান। এখানে আমাদের বলছে অনুপাতের একক কোনটি, মিটার নাকি সেন্টিমিটার নাকি ফুট নাকি অনুপাতের কোনো একক নেই। আমরা কিন্তু জানি যে অনুপাতের কোনো একক নেই, তাই আমাদের উত্তরটি হবে ডি নম্বর। এখানে মিটার সেন্টিমিটার ফুট এগুলো কিন্তু দৈর্ঘ্যের অনুপাত একক, এই দৈর্ঘ্যের একক এইগুলা দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা হয়, কিন্তু অনুপাত পরিমাপ করতে হয় না, তাই এটির কোনো একক নেই। তাহলে আমাদের উত্তরটি হবে অপশন ডি। আমাদের 94তম অঙ্কটিতে বলা হয়েছে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজটি কতক্ষণে লাগবে? তাইলে আমরা যদি দেখি যে 15 জন লোকের সময় লাগে 3 ঘন্টা, তাহলে একজন লোক যদি ওই কাজটি করতে চায় তাহলে সময় বেশি লাগবে, তাই গুণ হবে 3 ইন্টু 15, এবং 5 জন লোকের একজন লোকের থেকে সময় কম লাগবে, তাই ওইটা ভাগ হবে, তাই 5টা চলে আসবে নিচে এবং উপরে থাকবে 3 ইন্টু 15। এখন আমরা কাটাকাটি করলে হবে 3, এখন 3 দিয়ে 3কে গুণ দিলে হবে 9 ঘন্টা। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 9 ঘন্টা। এটি আমরা অন্যভাবে আপনারা চাইলে ডাইরেক্ট করতে পারেন যে 15 জনের লাগে 3 ঘন্টা, তাইলে 5 জনের লাগবে কয় ঘন্টা। এখন যেহেতু আমরা 15কে 5কে 3 দিয়ে গুণ দিয়ে 15 পেয়েছি, তাই আমরা এইটাকেও আমরা 3 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে 9 ঘন্টা। যেহেতু 15 জনের চেয়ে 5 জনের বেশি সময় লাগবে, তাই আমাদের উত্তরটি হয়ে যাবে 9।
এরকম শর্টকাট ভাবে আপনারা করতে পারেন, কিন্তু একুরেট উত্তর পাওয়ার জন্য আমরা সবসময় এই মেথডটি ফলো করব। এই মেথডটি ফলো করলে খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু আমাদের সব সময়ই সঠিক উত্তর আসবে। এই শর্টকাট টেকনিকে অনেক সময় সঠিক উত্তর নাও আসতে পারে। আমাদের 95 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে হলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে। এখন আমাদের কিন্তু দুইটা দিন দেওয়া আছে এবং শ্রমিক নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের শ্রমিক নির্ণয় করতে হবে, তাই আমরা এই শ্রমিকের সংখ্যাটিকে শেষে লিখবো। তাই এইভাবে লিখবো যে 30 দিনে শেষ করতে হলে শ্রমিক প্রয়োজন 70 জন। তাহলে একদিনে শেষ করতে হলে শ্রমিক যে অবশ্যই বেশি লাগবে, তাই 70 ইন্টু হবে 30। আমরা যদি 12 দিনে শেষ করতে যাই তাহলে শ্রমিক আগের তুলনায় কম লাগবে, তাই এই 12টা হবে নিচে এবং 70 ইন্টু 30টা হবে উপরে। এখন আমরা কাটাকাটি করতে পারি। 2 দিয়ে 70কে কাটলে হবে 35 এবং 12কে কাটলে হবে 6। এখন 6 দিয়ে 30কে কাটলে হবে 5। এখন আমরা 5 দিয়ে 35কে গুণ দিব। 5 5 35-এর 5 হাতে 2, 3 5 15 2 17, 175 জন। এটা কিন্তু আমাদের শ্রমিকের সংখ্যা। তাইলে আমাদের উত্তরটি হয়ে যাবে 175 জন। আমাদের 96 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। সাইকেলের ক্রয় মূল্য কত? এখন আমরা যদি সাইকেলটির ক্রয় মূল্য 100 টাকা ধরতাম, তাইলে 12% ক্ষতিতে কিন্তু বিক্রয় মূল্য এই 100 বিয়োগ 12 সমান 88। আবার যদি 100 টাকা বিক্রয় মূল্য ধরি এবং 8% লাভে হয়ে যাবে 100 যোগ 8 সমান 108। এখন যদি আমরা দেখি যে তার আগে ক্ষতি হয়েছিল 12%, তাই সে 88 টাকায় বিক্রয় করেছিল, এবং যদি 8% লাভ করতে তাহলে সে 108 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে আমাদের এখানে যদি পার্থক্যটা দেখি যে 108 থেকে 88 এর পার্থক্য কিন্তু 20। এখন তারা বলছে যে ওই দুইটা পার্থক্য 1200 টাকা। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 20% সমান 1200 টাকা। তাহলে 1% সমান হবে 1200 ভাগ 20। আবার 100% সমান কোনো জিনিসের ক্রয় মূল্য কিন্তু ওই জিনিসটার 100%, তাই আমরা সবসময় 100% ধরেই নির্ণয় করব। তাহলে 100% সমান হয়ে যাবে 20টা নিচে থাকবে, আর এই 100টা 1200-র সাথে উপরে গুণ হয়ে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 2 দিয়ে 0কে কাটতে পারি। 2 দিয়ে 120কে কাটলে হবে 60। এখন 60 দিয়ে 100কে গুণ দিলে হবে 60 দিয়ে আরো 2টা শূন্য, অর্থাৎ 6000। তাহলে আমাদের সাইকেলের ক্রয় মূল্য ছিল 6000 টাকা। আমাদের 97 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে এখানে রাহুলের আয় কিন্তু বেশি, তাইলে আসমার আয় যদি 100 টাকা হয়, তাহলে রাহুলের আয়টি হবে 100 এর সাথে 25 যোগ, তাইলে 125 টাকা। তাইলে আসমার আয় কিন্তু রাহুলের আয় থেকে 25 টাকা কম 100 টাকায়। তাইলে শতকরা যদি আমরা নির্ণয় করি যে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম, তাইলে 125 টাকায় কম 25 টাকা, তাহলে 1 টাকায় কম হবে 125টা নিচে থাকবে এবং 25টা থাকবে উপরে। তাহলে শতকরা নির্ণয় করার জন্য বলছে, তাই 100 টাকায় কত কম এটা নির্ণয় করব। 100 টাকায় কম হবে 125টা থাকবে নিচে, আর এই 100টা উপরে 25-এর সাথে গুণ হয়ে যাবে। এখন আমরা কাটাকাটি করলে এইটাকে কাটলে হবে 5 এবং 5 দিয়ে 100কে কাটলে হবে 20। তাহলে কিন্তু শতকরা 20% কম। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 98 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায়, 30% গণিতে পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে শতকরা কতজন পরীক্ষা দিয়েছে। এখন যেহেতু বাংলায় 70% পাশ করেছে, তাইলে ফেল করেছে 30%। আবার গণিতে 80% পাশ করেছে, তাইলে ফেল করেছে 20%। আবার উভয় বিষয়ে ফেল করেছে 10%। তাইলে উভয় বিষয়ে শতকরা কত পাশ করলো এটা আমরা নির্ণয় করব। প্রথমে আমরা এই 100 বিয়োগ এই 30 যোগ
20 বিয়োগ 10 ওইটা বের করব। যেহেতু যে বাংলা ফেল করেছে 30% আর গণিতে ফেল করেছে 20%, ওই দুইটা যোগ হবে। আর উভয় বিষয়ে যতজন ফেল করেছে ওইটা বিয়োগ হবে। তাহলে 100 বিয়োগ এই 20 আর 30 যোগ হয় 50, 50 থেকে 10 গেলে হবে 40। তাহলে 100 থেকে 40 গেলে হবে 60%, অর্থাৎ উভয় বিষয়ে 60% পাশ করেছে। তারা বলছে যে উভয় বিষয়ে 240 জন পাশ করেছে। তাহলে আমরা লিখতে পারি 60% সমান 240 জন। তাহলে 1% সমান হবে 240 ভাগ 60। তাহলে 100% সমান হয়ে যাবে 60, 240 ইন্টু 100। সবসময় মোট পরীক্ষার্থী নির্ণয় করতে হলে আমরা 100% নির্ণয় করব। এখন যদি কাটাকাটি করি তাহলে 0 0 কাটা, 6 দিয়ে 24কে কাটলে হবে 4, 4 দিয়ে 100কে গুণ দিলে হবে 400 জন, অর্থাৎ টোটাল পরীক্ষার্থী সংখ্যা ছিল 400 জন। এই 400 জনই হবে আমাদের উত্তর। আমাদের 99 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 120 জনের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত? 120 জনের মধ্যে যদি 30 জন ফেল করে তাহলে কিন্তু টোটাল পাস করেছে 90 জন। তাহলে আমরা বলতে পারি যে 120 জনের মধ্যে পাস করেছে 90 জন, 1 জনের মধ্যে পাস করেছে 90 ভাগে 120, যেহেতু শতকরা নির্ণয় করার জন্য বলছে তাই 100 জনের মধ্যে কতজন পাস করেছে ওইটা আমরা নির্ণয় করবো। আমাদের হয়ে যাবে 120, উপরে হবে 90 ইন্টু 100। এখন আমরা এই 0 দিয়ে 0কে কাটতে পারি, 9কে 3 দিয়ে কাটলে হবে 3 এবং 12কে 3 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে আমরা 100কে কাটলে হবে 25। এখন 3 25 হয়ে যাবে 75%। তাইলে টোটাল 75% শিক্ষার্থী পাশ করেছে, অর্থাৎ পাশের হার 75%। আমাদের 100 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে টাকায় 3টি জিনিস ক্রয় করে 2টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখন আমরা একটা সূত্র পড়েছিলাম যে ক্রয়ের সংখ্যা বিয়োগ বিক্রয়ের সংখ্যা, আর নিচে থাকবে বিক্রয়ের সংখ্যা ইন্টু থাকবে একটা 100। এটার মাধ্যমে কিন্তু যে একই টাকায় ক্রয়ের সংখ্যা এবং বিক্রয়ের সংখ্যা দেওয়া থাকে, তাইলে আমরা এই সূত্রের মাধ্যমে লাভের পার্সেন্টেজ নির্ণয় করতে পারি। তাইলে এখানে ক্রয় করেছে 3টি বিয়োগ বিক্রয় করেছে 2টি, আবার বিক্রয় করেছে 2টি, নিচে হবে আর উপরে একটা 100 দিয়ে গুণ হবে। এখন আমরা এই 2 এবং এই 3 থেকে 2 গেলে হবে 1 ইন্টু 100। এখন এই 2 দিয়ে 100কে কাটলে হবে 50, 50কে 1 দিয়ে গুণ দিলে হবে 50, অর্থাৎ শতকরা 50% লাভ হয়েছে।